আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ১.১ এর এখানে লিখতে ভুলে গেছি আমি। রাইট? ১.১ এর সংক্ষিপ্ত প্রশ্নগুলা করব। এই যে আমাদের শিটে যে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে ১৫ টা, এগুলো আজকে আমরা সলভ করব। ঠিক আছে? তো একে, একে আমরা আগাচ্ছি দেখো। সবাই খাতা কলম নিয়ে বসিও। ক্লাসটা শেষ হওয়ার পর খাতা কলম নিয়ে শিট দেখে, দেখে না দেখে করার চেষ্টা করবা। ঠিক আছে? আমাদের শিটের যে প্রথম প্রশ্নটা, বর্গ ও বর্গমূল কাকে বলে? মুখস্থ একটা জিনিস। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। এটা মানে কি? মনে করো ৪, ৪ এর বর্গ মানে কি? ৪ কে ৪ দিয়ে গুণ করলে যেটা পাবো ১৬ পাই। এই ১৬টাই তো বর্গ। কার বর্গ? ৪ এর বর্গ, ঠিক না? এই জিনিসটাই বলছে এখানে। এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। সংখ্যাটি মানে কি? যে সংখ্যাটা পাবো ১৬, ১৬ হচ্ছে যে গুণফলের বর্গমূল, মানে ১৬কে যদি আমি বর্গমূল করি তাহলে ওই গুণফলটা পাবো। এই জিনিসটাই বলছে এই জায়গার মধ্যে। বর্গ কি বর্গমূল কি দোনোটাই বলছে, মুখস্থ করে নিবা। ঠিক আছে? এবার আসো ২ নম্বর কোশ্চেনটা। আচ্ছা, ২ নম্বর কোশ্চেন বুঝার আগে কিছু একটা জিনিস বুঝাই, বেসিক জিনিস দেখো। কোন সংখ্যার একক স্থানের, এই যে এখান থেকে পড়তেছি যে মিলাও, কোন সংখ্যার একক স্থানের অঙ্কটি দেখে আমরা বলে দিতে পারবো। একক স্থানের অঙ্ক মানে কি? মনে করো একটা সংখ্যা আছে ৩, ৭, ৯, ২। এখানে একক কই বলতো? এই যে ২ হচ্ছে একক। আমরা একক দশক গুণি যে ভুলে গেছ? দেখো এই যে একক, দশক, শতক, হাজার, এভাবে অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত পড়ি না? তো কোন সংখ্যার একক স্থান মানে হচ্ছে যে এই যে হাতের ডানের থেকে প্রথমটা, এটা হচ্ছে একক স্থান। ঠিক আছে? তো এখানে একক স্থানে কি আছে? ২। এরকম কোন সংখ্যার একক স্থানে, যে কোনো সংখ্যার, মনে করো এটা একটা সংখ্যা ৩, ২, ৭, ৩, ২, ৫, এখানে একক স্থানে আছে ৫, এখানে একক স্থানে আছে ২। তাহলে একক স্থানে যেটাই থাকুক ওই একক স্থানের অঙ্ক দেখে আমরা বলে দিতে পারবো ওই সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানে কত। মনে করো একটা সংখ্যা আছে ২৪, আমি এখানে ২৪-এর এই চাঁদ দেখিয়ে বলে দিতে পারবো এই ২৪কে যদি বর্গ করি, অর্থাৎ ২৪ গুণ ২৪ যদি করি কত আসবে, ওই সংখ্যাটার যত আসবে না ওই সংখ্যাটার একক স্থানে কত হবে আমি বলে দিতে পারবো। কেমনে বলবো দেখো। এর আগে তোমাকে কিছু জিনিস জানতে হবে। দেখো, একটা সংখ্যা যদি হয় ১, তাহলে এটার বর্গ কত? ১। ১ এর বর্গ মানে ১ গুণ ১, এটা তো জানো। ২ এর বর্গ মানে ২ গুণ ২ মানে ৪। ৩ এর বর্গ মানে ৩ গুণ ৩। ৪ এর বর্গ মানে ৪ গুণ ৪ অর্থাৎ ১৬। ঠিক আছে? ৫ এর বর্গ মানে ৫ গুণ ৫ অর্থাৎ ২৫। দেখো এবার তুমি ৩ এর বর্গ করছো, ২ এর বর্গ করছো, ১ এর বর্গ করছো, এগুলার একটা একটা করেই আছে, একক স্থানে আছে। যখন ৪ এর বর্গ করছো, ৪ ৪ ১৬, ১৬ এর একক স্থানে কি আছে? ৬। দশক স্থানে ১ আছে, ওটা দেখা লাগবে না। একক স্থানে কি আছে? ৬। ৫, ৫ এর বর্গ করছো ২৫, এখানে একক স্থানে কি আছে? ৫। ৬, ৬ এর বর্গ করছো ৩৬, এখানে একক স্থানে কি আছে? ৬। ৭ এর বর্গ করছো ৭ ৭ ৪৯, একক স্থানে আছে ৯। ৮ এর বর্গ করছো ৮ ৮ ৬৪, একক স্থানে আছে ৪। ৯ এর বর্গ করছো ৯ ৯ ৮১, এখানে একক স্থানে আছে ১। তাইলে কাকে বর্গ করলে কি পাচ্ছি এবং একক স্থানে কি আছে এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? এবার দেখো, আমি তো যদি তোমাকে বলি, মনে করো একটা সংখ্যা আছে ২৪, হ্যাঁ, ২৪-এর বর্গ করলে কত আসবে এবং এটার একক স্থানে কত হবে? কত আসবে আমি বলতে পারবো না, কিন্তু এটার বর্গ করলে একক স্থানে কত আসবে এটার অ্যান্সারের আমি ওটা বলে দিতে পারবো। কেমনে জানো? দেখো, এখানে কত আছে? ৪ না? তাহলে এই ৪-এর বর্গর একক স্থান কত? ৬ না? তাহলে এই ২৪-এর বর্গ করে যেটা পাবা ওইটার একক স্থানও ৬ হবে। তুমি ক্যালকুলেটারে ২৪ গুণ ২৪ বা ২৪ স্কয়ার করে দেখো, আসতেছে ৫৭৬। তাহলে দেখো, আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম এটার বর্গস্থানে ৬ আসবে, এই যে ৬ আসছে কেন? এই যে ৪ এর বর্গ করছি আর এখানে ৬ আসছিল, এই জন্য ২৪-এ বর্গ করলেও ৬ আসবে, এটা নিয়ম। আরেকটা এক্সাম্পল দেখায়, মনে করো ৩৬, ৩৬-এর বর্গ করলে ৩৬-এর বর্গ করলে এখানে যে অ্যান্সারটা আসবে ওইটার একক স্থানে কত হবে জানো? এই যে ৬-এর বর্গ করলে একক স্থানে যত হয়, ৬-এর বর্গ করলে একক স্থানে ৬ হয়। তাহলে দেখো ৩৬-এ বর্গ করো তুমি, ৩৬ গুণ ৩৬ বা ৩৬ স্কয়ার করো, দেখবা ১২৯৬ আসবে। এই যে ১২৯৬, একক স্থানে ৬ আসছে, দেখছো? আবার আরেকটা দেখাই, দেখো, মনে করো এই ৩৭, ৩৭-এ বর্গস্থান করলে মানে বর্গ করলে এটার একক স্থানে কে থাকবে জানো? ৯ থাকবে। কেমনে বুঝলাম? এই যে ৭-এর বর্গ করলে একক স্থানে ৯ আসতেছে। দেখো ৩৭-এ বর্গ করো, ৩৭ গুণ ৩৭, লাস্টে ৯ থাকবে। এই যে দেখো আসতেছে ১ ৩ ৬ ৯। এই যে দেখছো, এই জিনিসটাই বুঝাইছি আমরা, মানে কোন সংখ্যার একক স্থানের অঙ্ক দেখে বলে দিতে পারবো ওই সংখ্যার বর্গ করলে ওইটার একক স্থানে কি হবে। এই এই জিনিসগুলো বুঝছো এখন যে বুঝাইছি? বুঝছো আশা করি। এবার আসো কিছু কোশ্চেন করি। দেখো ২ নম্বর কোশ্চেন আমাদের, এই যে
2373 মানে 2373 ও 3377 সংখ্যা দুটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? মানে এই দুইটা সংখ্যাকে বর্গ করলে ওই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? এটা আমরা ইজিলি বলে দিতে পারবো। দেখো কেমনে বলছি, তুমি লাস্টেরটা দেখবে, এখানে লাস্টে কত আছে? এই সংখ্যার লাস্টে আছে 3 আর এই সংখ্যার লাস্টে আছে 7। তো 3-এর বর্গ করলে আসে কত? 9 আর 7-এর বর্গ করলে আসে কত? 49। 49 এখানে একক স্থানে আছে 9। মানে আমি এই দুইটা সংখ্যা এটাকে যদি বর্গ করি তাহলে এটার একক স্থানে কত পাবো? 9 পাবো। আর এটাকে যদি বর্গ করি এটার একক স্থানে পাবো, তাও 9 পাবো। ঠিক আছে, কেমনে বুঝলাম? এই লাস্টের 3 আর 7 দেখি বুঝলাম। এখন এই জিনিসটা আমি কথায় লিখবো। দেখো কেমনে লিখবো। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে 3 বা 7 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 9। কেমনে? এই যে আমি তোমাকে সাইড দিয়ে বুঝাইলাম না? কারণ 3-এর বর্গ 3 স্কয়ার বা 9 এবং 7-এর বর্গ 7 স্কয়ার বা 49, যার একক স্থানীয় অঙ্কে 9। এই যে 49 একক স্থানীয় অঙ্কে 9 না, এটাই লিখছে এখানে। অতএব 2373 ও 3377-এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 9। এই জিনিসটাই বলছে এখানে। মানে আমরা এই যে লাস্টে এটা দেখবো, লাস্টে এখানে কি আছে? 3। 3-এর বর্গ কত? 9। তাহলে এই পুরো সংখ্যাটার বর্গ করলে এটা লাস্টে 9 আসবে, মানে একক স্থানে 9 আসবে। সেম এই সংখ্যাটা 3377, এটার বর্গ করলে এটার একক স্থানে কত হবে? কেমনে বুঝবো? এই যে একক স্থানের অঙ্কটা দেখো, 7। 7-এর বর্গ কত? 49, এটা লাস্টে আছে 9। তাহলে এই পুরা সংখ্যাটাও যদি আমি বর্গ করি তাহলে এটা লাস্টে অর্থাৎ একক স্থানে 9 থাকবে। এই জিনিসটাই বলছে। আশা করি বুঝছো। কেউ না বুঝলে আবার টেনে দেখো। এবার দেখো এই সেম কোশ্চেন, হ্যাঁ, 13,645 ও 2,655 সংখ্যা দুটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? এই যে দেখো এখানে লাস্টে কত আছে? 5 না? তাহলে 5-এর বর্গ কত? 25। তাহলে এখানে একক স্থানে আছে যে 5। তাহলে এই পুরো সংখ্যাটার বর্গ করলে বর্গ সংখ্যার একক স্থানে থাকবে 5। এখানেও সেম 5 আছে, এটারও 5 থাকবে। তাহলে লিখছি কেমনে দেখো, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে 5 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 5। এটা ডাইরেক্ট বলে দিছি। কেমনে? ওই যে আমি বের করলাম কিছুক্ষণ আগে, বুঝলাম এটা। এখন কথা লিখতে হবে কি? কারণ 5-এর বর্গ 5 স্কয়ার বা 25, যার একক স্থানীয় অঙ্কে 5। তাই এই 13,645 ও 2,655 সংখ্যা দুটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 5। বুঝছো আশা করি। এবার পরের অঙ্কে যাই। দেখো এবার 0, লাস্টে কত আছে? 0। তাহলে 0-এর বর্গ কত? 0-এর বর্গ 0। তাহলে এই পুরা সংখ্যাটার বর্গ করলে একক স্থানে কত থাকবে? 0 থাকবে। এই যে এই কথাটা লিখছি, এখান থেকে দেখি নিও। গেল আমাদের, আমরা 2, 3, 4 দেখলাম একই টাইপের কোশ্চেন। 2 করলাম, 3 করলাম, 4 করলাম। এবার আসো 5 করি। 5ও একই টাইপের কোশ্চেন। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে 4 বা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে কত হবে? তুমি বুঝতেছো না? দেখো কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কে, মানে কোন সংখ্যা লাস্টে 4 হলে ওটার বর্গ করলে কত আসবে বলো? 4-এর বর্গ কত? 16। মানে ওটার একক স্থানে 6 থাকবে, ঠিক না? এবং এই 6 থাকলে কি হবে বলতো? 6-এর বর্গ কত? 36, এটার একক স্থানেও 6 থাকবে। তাহলে এটা লিখবো কেমনে সংক্ষিপ্ত প্রশ্ন? দেখো দেখো আগের অঙ্কে তো আমাদেরকে মানে সংখ্যা বলে দিছে ওরা, যে এরকম একটা সংখ্যা আছে, এবার বলো এটা কত। এখানে কি এরকম কোনো সংখ্যা বলে দিছে? বলে নাই। বলছে তুমি ধরি নাও যে কোনো একটা সংখ্যা লাস্টে 4 আছে, মানে লাস্টে মানে একক স্থানে 4 আছে বা 6 আছে। তো এই জন্য আমি নিজের মতো করে সংখ্যা বানায় নিব। এই জন্য লেখা লিখছি একক স্থানীয় অঙ্কে 4 বা 6 আছে এমন কিছু সংখ্যার বর্গমূল বের করি। এভাবে কথা লিখে নিছি, ঠিক আছে? দেখো এভাবে একটা বক্স করে নিছি। হ্যাঁ, এবার বক্স করে বক্সের ভিতরে আমরা লেখাগুলা লিখবো। যেমন মনে করো একটা সংখ্যা যদি 4 হয়, এই যে খেয়াল করো একটা সংখ্যা 4, মনে করো শুধু 4, এটার একক স্থানে কি এখন 4-এ আছে, এটার বর্গ কত? 16। এবার একটা সংখ্যা যদি মনে করো 14 হয়, এটার বর্গ করো তো তুমি, কত আসে ক্যালকুলেটারে? 14 গুণ 14 করো, অথবা 14 গুণ 14 না, তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটার দেখবা স্কোয়ার অপশনটা আছে, 14 স্কোয়ার করো। 14 স্কোয়ার করলে কত আসে? 196 আসে। তো এটা এখানে লেখো। এই যে এবার দেখো এখানে 4 ছিল, লাস্টে কত আসছে? একক স্থানে 6। এখানে 14 ছিল, তাহলে এখানে একক স্থানে কত আসছে? 6। 6 6 মিলছে, মানে 4 থাকলে একক স্থানে বর্গ সংখ্যার ওখানে 6 থাকবে, এটা নিয়ম। এভাবে আমি কুড়ি দেখাই দিলাম ওদেরকে, বুঝছো? আমি তো জানি এরকম হবে, কিন্তু এই কুড়ি দেখাই দিতে হবে। তো সেম ভাবে বলো 6 থাকলে বর্গ কি হয়? 36। হ্যাঁ, তো এবার 16 দিয়ে করি দেখি, 16-এর বর্গ কত? 16 স্কয়ার করো তো ক্যালকুলেটার, এইভাবে 16 স্কয়ার করলে 256। আমি ক্যালকুলেটার দেখাতে পারতেছি না তোমাদেরকে মানে কম্পিউটারে, এই জন্য তোমরা ক্যালকুলেটার করিও। 256। এবার দেখো 6 থাকলেও
একক স্থানে 6, এখানেও লাস্টে 6 আছে একক স্থানে, তাহলে বর্গ সংখ্যার একক স্থানে কত 6। তাহলে এখান থেকে লিখবো কি জানো, ছক হতে দেখা যাচ্ছে একক স্থানীয় অঙ্কে 4 বা 6 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে, আমি ডট ডট দিলাম, তোমরা এবার দিও না, একক স্থানীয় অঙ্কে 6 হয়, 6 হবে শেষ এই জিনিসটাই। এবার আসো পরের অঙ্কটা, সেম টাইপের অঙ্ক, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে 2 বা 8 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত। সেম এরকম একটা ছক করবা, এখানে 4 আর 6 দিয়ে করছি না, এবার তুমি 2 আর 8 দিয়ে করবা। তো খেয়াল করো আমি এই জিনিসগুলো লিখে নিছি। একক স্থানীয় অঙ্কে এই যে দেখো 2 বা 8 আছে এমন কিছু সংখ্যার বর্গমূল বের করি। মনে করো 2 আছে, 2 এর বর্গমূল কত 4। 12 আছে, 12 এর বর্গমূল কত করো 144, ঠিক আছে। 8 আছে, মনে করো 8 এর বর্গমূল কত 64। 18 এর বর্গমূল বের করো তো ক্যালকুলেটর একটু। 18 এর বর্গমূল হয় 324, মানে 18 স্কয়ার মানে 324। তো দেখো যখন 2 আছে একক স্থানে তখন 4 আসছে, ঠিক না, এই যে এখানেও 4 আসছে। যখন 8 আসছে তখনও 4 আসছে। এই জিনিসগুলো আমরা কি করিয়ে বুঝে গেছি। তাহলে ছকতে দেখা যাচ্ছে একক স্থানীয় অঙ্কে 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে 4 হবে, এইটাই অঙ্ক। বুঝতে পারছি। এবার আসো পরে আরেকটা অঙ্ক করি। তাহলে আমাদের কত পর্যন্ত শেষ হইলো, আরো 2টা শেষ হইলো, 5 6 শেষ। 7 নাম্বার, কোন সংখ্যা পূর্ণবর্গ হওয়ার 2টি সম্ভাবনা লিখো। দেখো এখানে বলছে কি, মনে করো কোন একটা সংখ্যা পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কি বলছিলাম তোমাদেরকে এতদিন যাবত পড়ে আসছি যে পূর্ণবর্গ মানে কোন একটা সংখ্যাকে রুট করলে, যেমন 16কে রুট করছি বরাবর 4 পাইছি না, তুমি 15কে রুট করো বরাবর পাবা না, দশমিক পাবা, 3 দশমিক কিছু একটা পাবা, ঠিক আছে, 3.8 9 এরকম কিছু একটা পাবা। তো এটা আসে নাই, তাহলে এটা কি পূর্ণবর্গ না, এটা বরাবর আসছে, এটা পূর্ণবর্গ। তো সেম ওইরকম, মানে কেমনে বুঝবো, মানে কি হইলে এটা পূর্ণবর্গ হবে, এটা একটা সম্ভাবনা। দেখো 2টা শর্ত আছে, এটা একটু মুখস্থ টাইপের, মুখস্থ না, একটা তুমি জানো। দেখো 2টি সম্ভাবনা হলো সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 1 বা 4 বা সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে, মানে 1 4 5 6 9 এগুলা যে কোনো একটা হলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে। দেখো মনে করো যে কোনো একটা সংখ্যা 81, এই যে এবার ওরা বলতেছে কি, যারা অঙ্ক আবিষ্কার করছে ওরা বলতেছে কোনো সংখ্যা লাস্টে যদি 1 থাকে অথবা 4 থাকে, যেমন মনে করো 64 এখানে 4 আছে, অথবা মনে করো 49 এখানে 9 আছে, অথবা মনে করো 36 এখানে 6 আছে, এই যে কোনো সংখ্যার একক স্থানে যদি 1 থাকে 4 থাকে 9 থাকে বা 6 থাকে, তাইলে ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ হইতে পারে, নট নেসেসারি যে হবে। দেখো যেসব সংখ্যার একক অঙ্কে এরকম 1 আছে, মনে করো 1 1 1 1 1 9 1 9 1, মনে করো এটা অনেক বড় একটা সংখ্যা, এটার একক স্থানে 1 আছে, কিন্তু দেখবে এটা বর্গমূল রুট করলে এটা পূর্ণবর্গ হবে না। মানে ওরা বলতেছে কি এটা সম্ভাবনা, হইলে হইতে পারে, বেশিরভাগ সময় হয়, বুঝছো, তবে মাঝে মধ্যে হয় না, এরকমও আছে। তো এটা তুমি একটু মাথায় রাখিও। ওরা বলতেছি বেশিরভাগ সময় কি, যদি কোনো সংখ্যার একক স্থানে 1 থাকে বা 4 থাকে বা 9 থাকে বা 6 থাকে, তাহলে ওগুলা পূর্ণবর্গ হইতে পারে। যেমন দিয়ে একটা এক্সাম্পল দিছে, বুঝছো, এটা একটা সম্ভাবনা, নট নেসেসারি যে সবসময় হবে, বেশিরভাগ সময় হয় এরকম, ঠিক আছে। যেমন 81কে তুমি বর্গমূল রুট করো, দেখবা বরাবর আসবে, পূর্ণবর্গ হবে, মানে কি 9। তোমাকে বলছি না পূর্ণবর্গ মানে কি রুট করলে বরাবর আসবে। 64 করো 8 8 64, 49 করো 7 7 49, 36 করো 6 6 36, এগুলো সবগুলো লাস্টে দেখছো 1 4 9 6 আছে, তাহলে 1 4 5 6 9 এগুলো থাকলে কি ওই সংখ্যাটা পূর্ণবর্গ হইতে পারে। 2 নম্বর শর্ত কি, সংখ্যাটির ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে। আচ্ছা এখান থেকে আরেকটা কথা বুঝো তো, সংখ্যাটির একক স্থানে 1 4 5 6 9 থাকলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ হইতে পারে। তোমাকে জিজ্ঞেস করছি, কোশ্চেনে বলছে যে সংখ্যাটি কখন পূর্ণবর্গ হইতে পারে, মানে পূর্ণবর্গ হওয়ার 2টি সম্ভাবনা লেখো। তাহলে যদি এইভাবে আসতো পূর্ণবর্গ না হওয়ার সম্ভাবনা লেখো, না হওয়ার সম্ভাবনা, তাহলে কি লিখবা, এটার উল্টা লিখবা। কোন সংখ্যাটি একক স্থানে 1 আছে, তো 1 4 আছে, তুমি লিখবা 2 3, এগুলো বাদে যা যা আছে 2 3 7 8,
এগুলো যদি থাকে তাহলে এটা পূর্ণবর্গ হবে না, মানে না হওয়ার সম্ভাবনা আছে, এভাবে লিখবা। বুঝছো, এটার উল্টা। 2 নম্বরে কি লিখবা, আগে এটা পড়ি, পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা লিখি। সংখ্যাটির ডান দিক থেকে জোড় সংখ্যক শূন্য থাকলে, মানে মনে করো একটা সংখ্যা আছে, মনে করো 300, এটা লাস্টে দেখো জোড় সংখ্যক শূন্য আছে না, 2টা শূন্য। এখন দেখো 3000, এখানে কিন্তু এটা জোড় সংখ্যক না, লাস্টে বিজোড় সংখ্যক শূন্য আছে। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যক থাকলে হবে না, জোড় সংখ্যক থাকতে হবে। যেমন 100 লাস্টে 2টা শূন্য, 400 লাস্টে 2টা শূন্য, 4900 লাস্টে 2টা শূন্য, এরকম জোড় সংখ্যক শূন্য থাকলে এটা পূর্ণবর্গ সংখ্যা হইতে পারে। বুঝতে পারছি, সবসময় হয় না, বাট বেশিরভাগ সময় হয় এরকম আর কি। তাহলে না হওয়ার সম্ভাবনা কি লিখবা, যে বিজোড় সংখ্যক শূন্য থাকলে। বুঝছো, তাহলে হওয়ার সম্ভাবনা দিয়ে আমি তোমাকে 2টা শিখাইছি। এবার পূর্ণবর্গ সংখ্যা না হওয়ার সম্ভাবনা তুমি 2টা লিখতে পারবে না, বলো, এই 2টার উল্টা ভাবে লিখবা। ঠিক আছে, এই গেল। এবার আসো আরেকটা কোশ্চেন করি। তাহলে এটা আমাদের কত গেল, 7। 8 নম্বরে বলছে কি দেখো, 3322, 8027, 32543, 22223 সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় কেন? এই এই সংখ্যাগুলো পূর্ণবর্গ না, তুমি ক্যালকুলেটর রুট করে দেখো সবগুলো দশমিকে আসবে। কেন নয়? এই যে দেখো, তোমাকে এখানে পড়াইছি না, পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কি, লাস্টে যদি 1, 4, 5, 6, 9 থাকে তাহলে এটা পূর্ণবর্গ হইতে পারে, সম্ভাবনা আছে। এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ, একটা মুখস্থ করবে এটা। তাহলে বলো, এগুলা থাকলে পূর্ণবর্গ হইতে পারে, তাহলে পূর্ণবর্গ হবে না কি কি থাকলে, 1, 4 মাঝখানে 2, 3 আছে, 2, 3, তারপর 7, 8, এগুলা যদি থাকে তাইলে পূর্ণবর্গ না হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে দেখো এই সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় কেন, দেখো এই সংখ্যাগুলো লাস্টে 2 আছে, 7 আছে, 3 আছে। বুঝছো, আমরা জানি কি এই 2, 3, 7 এগুলো থাকলে পূর্ণবর্গ হয় না, মানে না হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এইটা কথায় লিখতে হবে। এখন কেমনে লিখবো, তাহলে দেখো কি লিখলাম, এই যে বর্গ সংখ্যার ধর্ম অনুযায়ী কোন সংখ্যার একক স্থানে 2, 3, 7, 8 থাকলে পূর্ণবর্গ হবে না। এই যে কিছুক্ষণ আগে তো বললাম হওয়ার সম্ভাবনা এটা, তাহলে না হওয়ার সম্ভাবনা কি, এটা 2, 3, 7, 8 থাকলে পূর্ণবর্গ হবে না। এরপর লিখবো যে এখানে 3, 3, 2, 2, 8027, 32543, 22223 সংখ্যাগুলোর একক স্থানের অঙ্কগুলো, সংখ্যাগুলোর একক স্থানের অঙ্কগুলো হলো যথাক্রমে 2, যথাক্রমে মানে সিরিয়ালি, এখানে 2, এখানে 7, এখানে 3, 2, 7, 3 ও 3। তাই যেহেতু এগুলো আছে, এগুলো থাকলে পূর্ণবর্গ হয় না, তাই সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়। বুঝছি, বুঝলাম আশা করি। এবার আসো পরের সংখ্যা, মানে আমরা এটাও করলাম এখন। দেখো 10404 মানে 10404 এর বর্গমূল সংখ্যাটির, মানে এটার বর্গমূল করবা, এই বর্গমূল সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের মান নির্ণয় করো। এটা মানে কি, তুমি এটার বর্গমূল তো বের করতে পারবা, বর্গমূলের দশক স্থান কত করাই দেখায় তাহলে বুঝবা। দেখো এটার বর্গমূল করতে হবে এখন। ঠিক আছে, কেমনে বর্গমূল করবা, তোমার ইচ্ছা, যেমনে খুশি করো। এখানে কি বলে দিছে কোন ভাবে করতে হবে, তুমি চাইলে এইভাবে করতে পারো, 10404 এই যে গুণনীয়কের সাহায্যে করতে পারো, অথবা চাইলে 10404 ভাগের সাহায্যে করতে পারো। কোনটা করো, আমি হইলে বলবো যে ভাগের সাহায্যে করলে ইজি, যদি তুমি ভালোভাবে পারো। ঠিক আছে, কারণ টাইম কম লাগে। তুমি যেমনে খুশি তেমনে করো, একভাবে বর্গমূল করলে হবে। ঠিক আছে, তো বর্গমূল করার আগে আমি কি বলছি, সবসময় ক্যালকুলেটর দিয়ে বের করে রাখবা। ঠিক আছে, 102 আসে, তাহলে এখানে হবে কত, জোড়া জোড়া করো তো। এই যে জোড়া জোড়া করলাম, প্রথমে আসবে 1, 1 এর বর্গ 1, এরপর এক জোড়া নামাবো, নামাইলাম 4, বিয়োগ করলে তো 1 এর 1 গেলে 0, বিয়োগ করে 1 জোড়া নামাইলাম, নামানোর পর 1 এর ডাবল এই সাইডে 2, এরপর কি বসবে বলো, এখানে 0 আছে, তো এখানেও 0 বসাবা, এখানেও 0 বসাবা। 0 বসালে নিয়ম হচ্ছে যে পরের জোড়া আবার নামাবা। বুঝছো জিনিসটা, এটাই নিয়ম। 0 বসালে কি পরের জোড়া আবার নামাইতে হয়। নামাইলাম,
এবার এখানে কিছু একটা বসবে, কিছু একটা বসাই, কিছু একটা কত বসবে, এই যে 2, 2 এখানেও বসাবা, এখানেও বসাবা, এখানে 2 বসাইছো না, এবার 202 এর সাথে 2 গুণ করবা, 484, এই যে ক্রস। তাইলে এতের বর্গমূল কত বলো, মানে এটার বর্গমূল কত, এটা লেখো। সুতরাং 10404 এর বর্গমূল সমান সমান √100404 সমান সমান 105। এবার জানতে চাইছি কি এই সংখ্যাটার বর্গমূলের, মানে বর্গমূল করে যেটা পাবা ওই বর্গমূল সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের মান কত। দশক স্থানীয় মানে কি, এই যে দেখো, একক, দশক, শতক। এককে আছে 5, দশকে আছে 0, শতকে আছে 1। তাহলে তোমাকে কোনটা বের করতে বলছে, দশক। তাহলে তুমি এখন লিখবা সুতরাং 10404 এর কোশ্চেন দেখে লিখতেছি আমি, হ্যাঁ, কোশ্চেনের সাথে মিলে লিখতেছি, বর্গমূল সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের মান 0। তোমাকে একক বললে 5 লিখতা, শতক বললে 1 লিখতা, বুঝছো তো। স্থানীয় অঙ্কের মান 0, এই গেল। এবার আসা আরেকটা অঙ্ক আছে, এটা তো সেম স্লাইডে তুলে ফেলছি বলে কাট। 9, 10, হ্যাঁ, তাহলে আমরা 9 করলাম। 10 কি বলছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে, আচ্ছা এটা একটু কোশ্চেন কারেকশন হবে, শীটে তোমাদের এটা নাই, দেখবা শীটে আরেকটা আছে, মানে সেম টাইপের কোশ্চেন। এই দেখো শীটে কিরকম আছে, এরকম না, এই যে তোমাদের শীটে এটা আছে, এই সংখ্যাটি পূর্ণবর্গ কিনা যাচাই করো। দেখো এই সংখ্যাটি পূর্ণবর্গ কিনা, মানে কি পূর্ণবর্গ কখন হয়, রুট করলে বরাবর আসে, ঠিক না। তাহলে কি করবো এখন, দেখো এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা এটা যাচাই করার জন্য এটাকে বর্গমূল করবো। কেমনে করবো তোমার ইচ্ছা, ওরা কি বলে দিছে কেমনে করতে, না বলে নাই। তাহলে তুমি চাইলে ভাগের সাহায্য করতে পারো, মৌলিক গুণনীয়কের সাহায্য করতে পারো, তোমার ইচ্ছা, করো একটা। আমি ভাগের সাহায্যে করতে পছন্দ করি, কারো যদি মন চায় ওইভাবে করো, সমস্যা নেই। ভাগের সাহায্যে কেমনে করে, এইভাবে জোড়া জোড়া করে এই সাইডে দাগ দিতে হয়, আগে দিয়ে বের করবা। এই 11025 এটাকে বর্গমূল করো ক্যালকুলেটারে, দেখবে 105 আসে। আগে ক্যালকুলেটর বের করে ফেলবা। তাহলে আগে কি হবে বলো, 1, একের বর্গ কত, এবার বসো 1, একের তে 1 গেলে কত, 0, বিয়োগ করি পরের জোড়া নামাইলাম 10, একের ডাবল কত, 2, এবার এখানে কত আছে 0, তাহলে এখানে 0 বসাইতে হবে। ওরে আল্লাহ, কি হলো, ওয়েট, পুরো আওলাই গেল না। আচ্ছা খেয়াল করো, ঠিক করলাম। তো দেখো কি বলতেছিলাম, একের ডাবল কত, 2, বসাইলাম। এবার এখানে কত আছে 0, তাহলে এই যে এখানে 0 বসাইতে হবে, এখানেও 0 বসাইলাম, এখানেও 0 বসাইলাম। এবার 0 বসাইলে নিয়ম হচ্ছে পরের জোড়াও নামাই ফেলতে হবে, 25। এরপর কি আছে 5, তাহলে এখানে 5 বসাবো, এখানেও 5 বসাবো, 5 বসাই 205কে 5-এর সাথে গুণ করব। এটা যারা আমার আগের ক্লাস করছো, মানে ভাগের সাহায্যে আমার ভাগের সাহায্যে করার যে ট্রিকগুলো জানো, ওরা ভালোভাবে বুঝবা। আমি কিন্তু এখানে শর্টকাট ট্রিক ব্যবহার করতেছি, ক্যালকুলেটর দিয়ে যেমনি করে, ঠিক আছে। যারা আমার আগে ক্লাস করছে ওরাই জানবা, যারা হুট করে ডিরেক্ট এই ক্লাস দেখতে আসছো সংক্ষিপ্ত প্রশ্নের, ওদের বুঝতে একটু অসুবিধা হইলে হইতে পারে। আমি এখন ইজি ভাবে করাচ্ছি, ঠিক আছে, এটাই সবচেয়ে ইজি ওয়ে। তোমাকে এখানে কোনো হিসাব নিকাশ করা যায় না, আমরা ক্যালকুলেটর দিয়ে চোরাভাবে করে ফেলতেছি কাইন্ড অফ। যাই হোক, দেখো এবার কি করবো, 205 গুণ 5 করলে দেখবে যে এটা আসবে 1025। ক্যালকুলেটারে করি, দেখো এই যে এটা অ্যান্সার, বুঝছো। তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ কিনা, তুমি বলবা যে হ্যাঁ এটা পূর্ণবর্গ। কেন বলবা, কারণ এটা লাস্টে কোনো ভাগশেষ নাই। তাহলে এখন লেখো, যেহেতু এটা হচ্ছে যেহেতু চিহ্ন, যেহেতু 1125 এর, অথবা যেহেতু লিখবা যে কি, যেহেতু এখানে ভাগশেষ নেই, তাই 11025 সংখ্যাটি পূর্ণবর্গ। এই যে যাচাই করছি আমরা, ঠিক আছে। এবার আসো আরো দুইটা কোশ্চেন, আমরা কত করলাম, 10 পর্যন্ত করলাম, এই যে 10ও করলাম, 11, 11, 12 করবো। এবার আসো, দেখো এই অঙ্কটাতে বলছে কি আমাদেরকে, খেয়াল করো তো, এখানে বলছে 3894 এর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট। মানে তুমি এখন ক্যালকুলেটারে
94, এটার বর্গমূল বের করো কত আসে দেখো তো। আমি করতেছি ক্যালকুলেটরে 3894, এটার বর্গমূল করছি। আর দেখো এই যে ওয়েট ওয়েট একটু খেয়াল করো, এই সংখ্যাগুলো দিয়ে করতে হবে আমাদেরকে, আগেরগুলোতে একটু ভুল ছিল। তো খেয়াল করো এখানে চাইছে কি আমার থেকে যে 4225 বর্গমূল। তাহলে আমি দেখো √4 4225 এটার বর্গমূল করি, করলে কত আসে একটু ক্যালকুলেটর কত। √4 4225 এটা করলে আসে 65, ঠিক না? তাহলে এই যে এটার অ্যান্সারটা আসছে কত, 65। এটা কয় অঙ্ক বিশিষ্ট, মানে এখানে কয়টা অঙ্ক আছে? এই যে 5 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক। অঙ্ক মানে কি, মনে করো একটা সংখ্যা আছে 1972, এখানে কয়টা অঙ্ক আছে? এই যে একটা অঙ্ক, দুইটা অঙ্ক, এই যে তিনটা অঙ্ক, এই যে চারটা অঙ্ক। বুঝছো অঙ্ক মানে? তাহলে এখানে বলছে এটার বর্গমূল করলে ওটা কত অঙ্ক বিশিষ্ট হবে। এই যে আমরা দেখলাম তো 2 অঙ্ক বিশিষ্ট। সেম বলছে কি এটার বর্গমূল করলে কত অঙ্ক বিশিষ্ট হবে। তো ক্যালকুলেটর কি করবা, √2 6 5 2 2 5 করো তো। করার পরে এই √2 6 5 2 2 5 করো, কত আসবে? 515 আসবে। তাহলে এটার বর্গমূল কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট। এই যে এগুলো, এটাই বের করতে বলছে। কিন্তু আমরা এটা এইভাবে করবো না, আমরা এদেরকে একটু লিখতে হবে। এই যে কয় অঙ্ক বিশিষ্ট হবে এটা বুঝার একটা শর্টকাট ট্রিক আছে, এটা এমসিকিউ তো অনেক সময় আসে, ঠিক আছে? তো আমি শর্টকাট ট্রিকটা তোমাকে শিখিয়ে দিই। এখন দেখো তুমি কি করবা, ফার্স্টে লিখবা সংখ্যাটির, কোন সংখ্যাটি ওটা লিখলে ভালো, যে 4225 সংখ্যাটির একক অঙ্ক 5 থেকে বামের দিকে এক অঙ্ক পর পর ফোঁটা দিয়ে পাই। দেখো বললাম কি, এই যে সংখ্যাটা আছে না 4225, এটা লিখবো 4225। এখন কি করব, তোমরা কলম দিয়ে এইভাবে দিবা, ফোঁটা দিবা, ঠিক আছে? এই যে দেখো একদম লাস্টের তে যাবা, 5 একক অঙ্ক, এখান থেকে একটা ফোঁটা দিলা। এবার এক ঘর পর বাদ দিয়ে আর আবার একটা ফোঁটা দিবা। সেম আবার এক ঘর পর বাদ দিয়ে, এখানে তার ফোঁটা দেওয়ার জায়গা নাই, তাহলে আর দিব না। তাহলে কয়টা ফোঁটা পাইছি? 2টা। তাহলে এখন লেখো এখানে 2টি ফোঁটা পেয়েছি। সুতরাং বর্গমূল কয় অঙ্ক বিশিষ্ট? 2 অঙ্ক বিশিষ্ট। এর বর্গমূল 2 অঙ্ক বিশিষ্ট। এই যে এই ছিল অঙ্ক, বুঝছি সবাই? সরি ক্লিয়ার। আসো নিচেরটা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। দেখো সেম, মানে আমরা বুঝবো কেমনে, এই ফোঁটা দিয়ে দিব। এমসিকিউ সময়তে এত লেখা লাগবে না, তুমি ইজিলি বুঝবে না। যেমন এটা বলো, এখানে একটা ফোঁটা দিলে, এখানে একটা ফোঁটা দিলে, এখানে একটা ফোঁটা দিলাম, এক ঘর পর পর আর দেওয়া যায় না। তাহলে এটার বর্গমূল কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে সেম ভাবে তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? এটা লেখা যেমনি লিখছি সেম ভাবে লিখে ফেলবা, একই জিনিস। বর্গমূল কত ওটা বলা লাগবে না, তোমার তো যা জানতে চাইছে কয় অঙ্ক বিশিষ্ট। তাহলে এটাও গেল, 11ও গেল, 12ও গেল। এখানে এই সংখ্যাগুলো কিন্তু শীটে আরেকটা আছে, দেখিও খেয়াল করিও, এগুলো কিন্তু নাই। আচ্ছা যাই হোক, এবার 13 নাম্বার, 23,805 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে? এইগুলা তো বইয়ের অঙ্ক, এগুলা কি করে দিব বলো? এই সংখ্যাটা কি কত দিয়ে গুণ করলে, তাহলে এটা কেমনে বের করবা বলো? ওই যে 1.1 যারা পারো ওদের তো 1.1 যারা পারো ওদের আর এগুলো দেখাও লাগবে না। আমি জাস্ট অঙ্কটা করি, তোমরা তাকায় থাকো। আর বুঝাচ্ছি না, আশা করি আমার স্টুডেন্ট যারা ওরা এগুলো বুঝবে। যখন গুণ বা ভাগ বলে তখন এইভাবে করতে হয় না বলো? কারণ এটা কত দ্বারা ভাগ যাবে? লাস্টে 5 আছে, তাহলে 2 দ্বারা জীবনেও ভাগ যাবে না। কারণ কি 2 দ্বারা, এটা যেহেতু 5 আছে মানে কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যায় 2 দ্বারা ভাগ যায় না। তাহলে আমি একটু 2 এর পর 3 আছে, 3 দ্বারা ভাগ যায় কিনা ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখবা, দেখবা যে 3 দ্বারা ভাগ যায়। যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত আসে, যেটা আসবে ওটা নিচে লিখবা 7,935। এগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, আমার হাতে তো ক্যালকুলেটর আছে, আমি এভাবে করতেছি, ঠিক আছে? তো দেখো এই সংখ্যাটাকে আবার 3 দ্বারা ভাগ যায় কিনা, আবার 3 দ্বারা ভাগ করো, আবার 3 দ্বারা ভাগ যায়, কত আসে?
2645। আবার দেখো 3 দ্বারা ভাগ যায় কিনা। এবার আর 3 দ্বারা ভাগ যাচ্ছে না, দশমিকে আসতেছে। হ্যাঁ, তুমি সাথে সাথে করো, আমি তো মুখে বলতেছি, তুমি তাও করো, আমার সাথে সাথে করো। এবার 3 দ্বারা ভাগ যায় না, তাহলে 4 দ্বারা ভাগ করি দেখো, ভাগ 4, তাও যায় না, তাহলে 5 দ্বারা ভাগ করি দেখো, 5 দ্বারা ভাগ করলে বরাবর সংখ্যা আসতেছে 529। এবার এটাকে আবার 5 দ্বারা ভাগ করো, যায় না, যায় না। 5 দ্বারা ভাগ যাওয়ারও একটা নিয়ম আছে, লাস্টে 0 5 থাকতে হয়। তাহলে এবার 6 দ্বারা দেখো, যাবে না। 529কে 7 দ্বারা দেখো, যাবে না। 8 দ্বারা দেখো, যাবে না। 9 দ্বারা দেখো, যাবে না। 10 দ্বারা তো ভুলেও যাবে না। 11 দ্বারাও যাচ্ছে না, 12 দ্বারাও যাচ্ছে না, 13 দ্বারাও যাচ্ছে না। এটা মেবি 23 দ্বারা যায় ডাইরেক্ট, বুঝছো? এটা একটা অঙ্ক করছিলাম, 529কে 23 দ্বারা যায়। হ্যাঁ, ডাইরেক্ট 23 দিয়ে যাচ্ছে। তো এই যে করলাম, আর যাচ্ছে না, যাচ্ছে না, 23 একটা মৌলিক সংখ্যা। এরকম মৌলিক সংখ্যা দেখলে বুঝবে যে অঙ্ক শেষ। তাহলে সুতরাং এবার লিখবা 2 3 8 0 5 সমান সমান, সাইডে সবগুলো গুণ আকারে লেখো, 5 গুণ 23 গুণ 23। পরেরটাতে জোড়া জোড়া করো, দুইটা দুইটা করে সেম সেম জোড়া জোড়া করো। গুণ 5 গুণ 23 গুণ 23। তাইলে এখন লিখবা কি, কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? তাহলে লেখো, সুতরাং এই সংখ্যাটিকে, যেহেতু আগে লিখবা, যেহেতু এখানে 5 জোড়াবিহীন, তাই 2 3 8 0 5 সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আমরা কি বলছিলাম যে পূর্ণবর্গ সংখ্যার এখানে সবসময় জোড়া জোড়ায় থাকে, সিঙ্গেল এরকম থাকে না। কিন্তু এখানে তো দেখছি সিঙ্গেল, তাইলে যদি এখানে আরেকটা 5 গুণ থাকতো, তাইলে এটা কি বরাবর হয়ে যেত না বলো? হ্যাঁ, তো এই জন্যই লিখলাম 5 দ্বারা গুণ করলে সংখ্যাটিকে তাই সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ভাগ বললেও সেম, জাস্ট গুণে যায় 5 দ্বারা ভাগ লিখে দিতাম, বুঝছি? দেখো ভাগেরটা করি, 1470 তো সেম। 1470কে এবার করবা, 1470কে 2 দ্বারা ভাগ করো তো। এটা 2 দ্বারা ভাগ যাবে কেমনে বুঝলাম, জোড়, এই জন্য 2 দ্বারা ভাগ করো 735। এটাকে আর 2 দ্বারা ভাগ যাবে না, যেহেতু লাস্টে 5 আছে। 2 দ্বারা ভাগ কখন যায়? লাস্টে 0 2 4 6 8 এগুলা থাকলে 2 দ্বারা ভাগ যায়। তাহলে 3 দ্বারা ভাগ করি দেখি, 3 দ্বারা ভাগ যাচ্ছে 735কে, না ওয়েট, হ্যাঁ যাচ্ছে। 3 দ্বারা ভাগ করলে 245। 245কে 3 দ্বারা ভাগ যায়? না, যায় না। 245কে 4 দ্বারা ভাগ যায়? না, যায় না। 5 দ্বারা যায়? হ্যাঁ যায়। 5 দ্বারা করছি, এর 49 আসছে। এবার আবার করো, 49 করলে 7 7 49 হয়। সুতরাং 1470 সমান সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এবারে এটাকে জোড়া জোড়ায় করো। 2 কে জোড়ায় করা যাচ্ছে না, 3 কেও জোড়ায় করা যাচ্ছে না, 5 কেও জোড়ায় করা যাচ্ছে না, শুধু 7 কে জোড়া করা যাচ্ছে। জোড়া করতে হলে সেম সেম থাকতে হয়। 2 এর মতো সেম কেউ নেই, 3 এর মতো সেম কেউ নেই, 5 এর মতো সেম কেউ নেই। তাহলে এখন লিখবা কেমনে? এই যে জাস্ট, যেহেতু 2 3 ও 5 জোড়াবিহীন, তাই 2 গুণ 3 গুণ 5 সমান সমান কত বলো? 3 দুগুণে 6 5 6 30। 30 দ্বারা ভাগ করলে, গুণ বললেও সেম করতাম, জাস্ট ভাগের জায়গায় গুণ লিখতাম। 30 দ্বারা ভাগ করলে 1470 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। বুঝছি? ওকে, আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলছি, ঠিক আছে? এই যে এইমাত্র কি করলাম, গুণেরটা করলাম, ভাগেরটা করলাম, আর একটা অঙ্ক আছে। এই যে লাস্টের এটা দেখো, এই সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা বিয়োগ করলে, সরি যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। এটা যোগ দিয়ে আসতে পারে অথবা বিয়োগ করলেও আসতে পারে। হ্যাঁ, তো কি করবা, যখন যোগ বিয়োগের কথা বলবে তখন এভাবে বর্গমূল করতে হয়, ঠিক না? জোড়া করি, দাগ দিলাম। এটাকে আগে ক্যালকুলেটারে বের করো। 2 1 9 5 2 রুট ওভার 2 1 9 5 2। এটা করলে কত আসে? এই যে 108
48.16 আসে। আমার তো দশমিকের এগুলো লাগবে না, 148 থাকলে হবে। মানে এই সাইডে 148 হবে। তাহলে ফার্স্টে 1, একের বর্গ 1, 2 থেকে 1 গেলে 1, এরপরে পরের জোড়া নামাবো, 19 নামাইলাম। এরপরে একের ডাবল কত, এই সাইডে বসাও 2, তাহলে একের কাজ শেষ। এবার কত বসবে, 4 বসবে। তাহলে এখানে 4 বসাও, এখানেও 4 বসাও। এবার 24 গুণ 4 করতে হবে। 24 গুণ 4 মানে কত, 96। 96 বসাও, 96 থেকে 119 বিয়োগ করো, 23 আসে। এই যে 23 লিখলাম, পরে 52 লিখি, পরের জোড়া নামাই। নিয়মে এটা পরের জোড়া বিয়োগ করি, পরের জোড়া নামাই। আবার এখানে কত আছে, 14, 14 ডাবল কত, এটাই সাইডে বসাবা 28। 28 বসালাম। এবার সাইডে কত বসবে, এই যে এখানে 8 বসবে। 8, 288 গুণ 8 কত, 2304। এবার এটাতে 2352 বিয়োগ করো, 48 আসে। এই যে আর কি নামানোর মতো সংখ্যা আছে, নাই। তাহলে এতটুকু শেষ। এরপর কি করবা, এখন কথা লিখবা। যেহেতু ভাগশেষ সমান সমান 48, তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে কি করতে হবে, শর্টকাটে কথাটা লিখিও। হ্যাঁ, 14 সাথে 1 যোগ করতে হয় না, সুতরাং এভাবে লিখতে পারো চাইলে, পূর্ণবর্গ যোগ করে পূর্ণবর্গ করতে হলে আমি আগে যেমনি শিখেছি অমনে লেখো, বা এখন যেমনি লিখতেছি ওইভাবে লিখলে হবে। যোগ করে পূর্ণবর্গ, কোনো সংখ্যা যোগ করে পূর্ণবর্গ করতে হলে, করতে হলে না। বর্গমূল হবে সমান সমান 14 যোগ 1, ওই 14 সাথে 1 যোগ করতে হয়, সমান সমান 15। ঠিক আছে, সুতরাং 15 এর বর্গ সমান সমান কি, 15 গুণ 15। এটা করলে কত আসে বলো। এই ওয়েট, এখানে তো 14 না 148 ছিল রে। দেখছো, আমি 8টা বসাইতে ভুলে গেছি লাস্টে। এই যে এখানে যে 8টা বসাইছিলাম, এটাতে এখানে বসাইনি। 148, তাহলে 148 যোগ 1, 149 হবে। এখানে কি হবে, 149 গুণ 149 সমান সমান কত, এটা আসছে। ঠিক আছে, সুতরাং কি করবা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমাদের সংখ্যা থেকে বিয়োগ করে দিবা। কত আসে, 249, এটা অ্যান্সার। আচ্ছা, এখানে তো যোগ, কত যোগ করলে বলছে না, যোগ না বলে যদি বিয়োগ বলতো তখন কি করতা, এই যে 48 আসছে না, এইটাই লিখে দিতা যে 48 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, ক্লাসে এতটুকু ছিল। মেবি ওই সংক্ষিপ্ত প্রশ্ন তো করছে, এবার সৃজনশীলের ক্লাসগুলো করে ফেলেও। ক্লাস করা লাগবে না, তোমরা আগে নিজেরা করার চেষ্টা করবা, নিজেরা না পারলে তখন যাই সৃজনশীলের ক্লাসগুলো দেখবা। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফিজ।